দর্শক, কল্পনা করুন, একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে একজন উপদেষ্টা বা মন্ত্রীর হ্যান্ড ব্যাগেজ স্ক্যান করা হচ্ছে। হঠাৎ স্ক্যানারে ধরা পড়ে একটি বিশাল ধাতব বস্তু। সেটি আর কিছু নয়, একটি গুলি ভর্তি ম্যাগাজিন। এরপর যা ঘটলো তা কেবল বিস্ময়করই নয়, দেশের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তুলছে মারাত্মক প্রশ্ন। বলছি, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা, যা দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এবং অনেক অনুলেখিত প্রশ্নের জন্ম দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন, নিরাপত্তার স্বার্থে তার বৈধ আগ্নেয়াস্ত্র আছে। ভুলবশত সেই অস্ত্রের একটি ম্যাগাজিন তিনি এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আইন বলছে, এই ধরনের কাজ শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যার শাস্তি কমপক্ষে 14 বছরের কারাদণ্ড। তাছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স 27 বছর। বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি 30 বছরের নিচে হলে তিনি অস্ত্রের লাইসেন্স পান না। তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। এরই মধ্যে তিনি অনেকগুলো বিতর্কের জন্ম দিয়েছেন, যে কারণে তাকে অনেকে শিশু উপদেষ্টাও উপাধি দিয়েছেন। তবে তার এবারের বিতর্ক আগের বিতর্কগুলোকে ছাড়িয়ে গেছে। 29 জুন সকালে মরক্কোর মারাকেশে ইসলামিক দেশগুলো সংস্থা ওআইসি এর যুব আন্তর্জাতিক প্রোগ্রামে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি তার কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার টিকে 713 ধরার জন্য 9 নম্বর বোর্ডিং ব্রিজে শনাক্তকরণ ও নিরাপত্তা বা আইএনএস চেক পয়েন্টে ছিলেন। প্রথম চেক পয়েন্টটি অবলীলায় পার হয়ে যান উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার সঙ্গীরা। কিন্তু দ্বিতীয় চেকপোস্টে স্ক্যান মেশিনে তার হ্যান্ডব্যাগে একটি বড় ধাতব বস্তু ধরা পড়ে। নিরাপত্তা কর্মীরা তাকে ব্যাগটি দেখানোর জন্য বলেন, আর তখনই বেরিয়ে আসে গুলি ভর্তি ম্যাগাজিন। গুলি ভর্তি ম্যাগাজিন হলে তাকে বলে অ্যামিনেশন ম্যাগাজিন। তবে বিমানবন্দর সূত্রগুলো বলছে, ম্যাগাজিন পাওয়া গেলেও অস্ত্র ছিল না। উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি অস্ত্র বাসায় রেখে এসেছিলেন। এমন অনভিপ্রেত ঘটনায় চেকপোস্টের কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের ডাকা হয়, কিন্তু এরপর যা ঘটলো তা ছিল অপ্রত্যাশিত। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো আসিফ মাহমুদের প্রতি অত্যন্ত নমনীয় আচরণ করে। তাকে আটক করা বা জিজ্ঞাসাবাদ করার কোনো চেষ্টা করা হয়নি। উল্টো তাকে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে দেওয়া হয়। এমনকি তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ আবুল হাসানকে কোনো জিজ্ঞাসাবাদ বা আটক ছাড়াই বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হয়। জানা গেছে, একজন সচিব বিমানবন্দরে এসে পরিস্থিতি সামাল দেন এবং ম্যাগাজিনটি নিজের হেফাজতে নেন। এরপর আসিফ মাহমুদকে গ্রিন চ্যানেলের মাধ্যমে বিমানে উঠতে সাহায্য করা হয়। ম্যাগাজিনটি তার প্রোটোকল অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আসিফ মাহমুদ দাবি করেন, তিনি ভুলবশত ম্যাগাজিনটি ব্যাগে রেখে এসেছিলেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তাড়াহুড়ার কারণে এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে, কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে আসার পর তিনি প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন। বিষয়টি সম্পূর্ণ আনইনটেনশনাল বলে দাবি করেন তিনি। কিন্তু এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য? আসিফ মাহমুদ একজন সরকারি উপদেষ্টা, যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান পেয়েছেন। তার জন্য সরকারি নিরাপত্তা প্রোটোকল থাকার কথা, অস্ত্র বহন করার কথা তাদের। তার ব্যাগে কেন ম্যাগাজিন থাকবে? আরো উদ্বেগজনক বিষয় হলো, আসিফ মাহমুদের হ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরে প্রবেশের সময় বা ভিআইপি এলাকায় ঢোকার আগে বাধ্যতামূলক চেকিং ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। এই ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনা কেবল একটি সাধারণ ভুল ছিল না, এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা লঙ্ঘন। দর্শক, 2019 সালের মার্চে অস্ত্র এবং গুলি ঘোষণা ছাড়া এয়ারপোর্টে নেয়ার জন্য আওয়ামী লীগের 2 জন নেতাকে
গ্রেপ্তার করা হয়েছিল। সাধারণত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি নেই, তবে আইন প্রয়োগকারী সংস্থা এবং অনুমোদিত কর্মীরা নিতে পারেন। সেক্ষেত্রে তাদের টার্মিনালে ঢোকার আগেই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কাছে তাদের আগ্নেয়াস্ত্র ঘোষণা করা বাধ্যতামূলক। বিমানবন্দরের নিষিদ্ধ সামগ্রিক তালিকায় আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এসএসআই এর এয়ারক্রাফট রুল অনুযায়ী বিমান বা সামরিক সরঞ্জামের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় বিস্ফোরক বাদে অন্য কোনো অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, সামরিক সরঞ্জাম বা অত্যন্ত ধার্য পদার্থ বিমানে বহন নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা এমনকি যুদ্ধের গোলাবারুদ বা যুদ্ধের সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রেও প্রযোজ্য। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর নিয়ম অনুযায়ী এটা মানতে বাধ্য। বৈধ লাইসেন্সধারী যাত্রীরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের আগ্নেয়াস্ত্র পরিবহন করতে পারেন, তবে বিমানবন্দরে ঢোকার আগে প্রবেশদ্বারে এবং চেক ইন কাউন্টারে এয়ারলাইনকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ঘোষণা করা বাধ্যতামূলক। যেহেতু উপদেষ্টা আসিফ মাহমুদ আগে থেকে ঘোষণা করেননি, তাই তিনি একসাথে দেশীয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন বা আইসিএও, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইএটি এর বিপজ্জনক পণ্য বিধিমালা অনুযায়ী কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ, তবে যথাযথ ঘোষণা দিয়ে এবং লক করা প্যাকেজ প্যাকিং নীতি মেনে চেক ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায়। এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কমপক্ষে ৩০ বছর বয়সী হতে হয় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেতে, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স ২৭ বছর, অর্থাৎ বৈধ আগ্নেয়াস্ত্র বহন করার আইন অনুযায়ী তার ন্যূনতম বয়স হয়নি। প্রশ্ন উঠেছে, তার কি আগ্নেয়াস্ত্র লাইসেন্স আছে? ম্যাগাজিনটি তার দেহরক্ষীর ব্যাগ থেকে নয়, তার নিজের ব্যাগ থেকেই উদ্ধার করা হয়েছিল। তাহলে কি বলা যায় না যে তিনি গুলি বহন করছিলেন? বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে আবেদনকারীকে আর্থিকভাবে যথেষ্ট সক্ষম হতে হয়, টিন সার্টিফিকেট থাকতে হয় এবং সরকারকে মোটা অঙ্কের রাজস্ব দিতে হয়। আসিফ মাহমুদের বয়স ও আর্থিক সক্ষমতা অনুযায়ী তার ব্যাগে বৈধ অস্ত্র ও গুলি থাকার কথা নয়। এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো সংবাদ প্রকাশের পর যা ঘটলো। প্রথমে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম এই সংবাদ প্রচার করে, কিন্তু মাত্র ৫ মিনিটের মধ্যে এই নিউজটি ঢাকা পোস্টের ওয়েবসাইট সহ অন্যান্য জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। সংবাদ ফাঁসকারী একজন রিপোর্টার তাদের একটি মেসেঞ্জার গ্রুপে দাবি করেছেন নিউজটি ৫ মিনিটও রাখা সম্ভব হয়নি। এটি প্রশ্ন তুলেছে, আসিফ মাহমুদ কি এতটাই ক্ষমতাবান যে মাত্র ৫ মিনিটই তিনি তার বিরুদ্ধে হওয়া সংবাদ সরিয়ে দিতে পারেন? ডক্টর ইউনূসের সরকার বরাবরই দাবি করে আসছে দেশে এখন স্বাধীন সাংবাদিকতার বাম্পার ফলন হচ্ছে, অথচ একজন উপদেষ্টার ঘটনা যেটি তিনি নিজেও স্বীকার করেছেন সেটি মাত্র ৫ মিনিটে সরিয়ে নিচ্ছে গণমাধ্যমগুলো। তাহলে বাংলাদেশ 2.0-তে